আমাদের আজকের ক্লাসটা হবে ভেক্টর নিয়ে। সাধারণত দিকের ওপর ভিত্তি করে ভৌত রাশিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে স্কেলার রাশি, দুই হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার রাশি কি? যে সকল রাশি পরিমাপের ক্ষেত্রে শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাদেরকে স্কেলার রাশি বলে। আর যে সকল রাশি পরিমাপের ক্ষেত্রে মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ভেক্টর রাশি। দেখো, স্কেলার রাশির জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হবে, ভেক্টর রাশি পরিমাপের ক্ষেত্রে মান ও দিক উভয়ের প্রয়োজন হবে। দৈর্ঘ্য, ভর, সময়, তড়িৎ প্রবাহ, আয়তন, ক্ষমতা, কাজ, শক্তি এগুলো হচ্ছে স্কেলার রাশি। সরল, বেগ, ত্বরণ, বল, প্রাবল্য, ওজন এগুলো হচ্ছে ভেক্টর রাশি। আর ভেক্টর রাশির এবং স্কেলার রাশির যোগ নিয়ে একটু কথা বলি। সাধারণত বীজগাণিতিক নিয়মে যোগ করতে হয় স্কেলার রাশি, আর ভেক্টর রাশির যোগ জ্যামিতিক নিয়মে করতে হয়। আর ভেক্টর রাশির যোগ কোণের উপর নির্ভর করে, এবং ভেক্টর রাশির যোগ করার ক্ষেত্রে কতগুলো নিয়ম আছে বা সূত্র আছে। ভেক্টর রাশিগুলো সেই যোগের সূত্রগুলো মেনে চলে, কিন্তু স্কেলার রাশি সেই সূত্রগুলো মেনে চলে না। মান আছে এবং দিক আছে এমন একটা রাশি হচ্ছে তড়িৎ প্রবাহ। তড়িৎ প্রবাহের মানও আছে, দিক আছে, তবুও সে স্কেলার রাশি। তার কারণ কি? তড়িৎ প্রবাহ ভেক্টর যোগের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো মেনে চলে না। এজন্য তড়িৎ প্রবাহের মান এবং দিক থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা বলতে পারি মান এবং দিক থাকলেই যে সেটা ভেক্টর রাশি হবে তা কিন্তু নয়, এবং তাকে অবশ্যই ভেক্টর যোগের যে কতিপয় সূত্র আছে সেগুলো মেনে চলতে হবে, তাহলে সেটি ভেক্টর রাশি হবে। তো দেখো যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং হচ্ছে 3 অ্যাম্পিয়ার কারেন্ট এই পি পয়েন্টে প্রবেশ করলো, এবং পি পয়েন্ট যদি একটা জাংশন হয়, এখান থেকে আর একটা তারের মাধ্যমে আমরা দেখতে পাবো যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 3 অ্যাম্পিয়ার কারেন্ট মিলে হবে 5 অ্যাম্পিয়ার কারেন্ট। তা 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 3 অ্যাম্পিয়ার কারেন্ট মিলে এখানে কত কারেন্ট হয়েছে? 5 অ্যাম্পিয়ার কারেন্ট। এখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট এবং 3 অ্যাম্পিয়ার কারেন্টের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা যদি আমরা চেঞ্জ করি, মনে করি এটা 30 ডিগ্রি আছে, 30 ডিগ্রি থেকে আমরা যদি এখানে 60 ডিগ্রি করি, তাহলে দেখা যাবে যে 2 অ্যাম্পিয়ার এবং 3 অ্যাম্পিয়ার যোগ করলে 5 অ্যাম্পিয়ারই হবে। তার মানে বলা যায় স্কেলার রাশির যোগ এদের কোণের উপর নির্ভর করে না, কিন্তু দুটা ভেক্টর রাশির যোগ অবশ্যই কোণের উপর নির্ভর করে। আমরা দেখব কিভাবে। ধরি 2 মিটার দূরত্ব পূর্ব দিকে, 3 মিটার দূরত্ব পশ্চিম দিকে। এই 2 মিটার দূরত্ব পূর্ব দিকে হওয়ার কারণে এটা কিন্তু একটা সরণ, 3 মিটার দূরত্ব পশ্চিম দিকে হওয়ার কারণে এটা হচ্ছে সরণ, কারণ নির্দিষ্ট দিকের দূরত্বটাই হবে আমার সরণ। 2 মিটার এবং 3 মিটার সরণের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল সেটা হচ্ছে 180 ডিগ্রি। 2 মিটার সরণ এবং 3 মিটার সরণ যদি আমরা যোগ করি, এই ক্ষেত্রে যে যোগফল পাবো সেটা হচ্ছে আমার 1 মিটার। দেখো, নর্মালি 2 মিটার এবং 3 মিটার যোগ করে 5 মিটার হওয়ার কথা ছিল, কিন্তু ভেক্টর যোগের কারণে 3 মিটার এবং 2 মিটার মিলে হয়ে গেছে 1 মিটার। তাহলে এখান থেকে বলা যায় যে ভেক্টর রাশির যোগ কোণের উপর নির্ভর করে, কিন্তু স্কেলার রাশির যোগ কোণের উপর নির্ভর করে না। এখন আমরা ভেক্টরের কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য শিখব। ভেক্টরকে 360 ডিগ্রি কোণে ঘোরালে ভেক্টরটি অপরিবর্তিত থাকে। একটি ভেক্টরকে 360 ডিগ্রি কোণে ঘোরালে ভেক্টরটি অপরিবর্তিত থাকে। 2 নম্বর যে বৈশিষ্ট্য, ভেক্টরের সমান্তরাল স্থানান্তর করা যায়। 3 নম্বর যে বৈশিষ্ট্য,
দুটি ভেক্টরের কোণ অবশ্যই পাদবিন্দুর সংযোগস্থলে নিতে হবে। এবং দুটি কোণের মধ্যে ক্ষুদ্রতম কোণটি নিতে হবে। তবে দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। দুটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রির চেয়ে বড় বা সমান, 180 ডিগ্রির চেয়ে ছোট বা সমান। এটা হচ্ছে কোণ নির্ণয়ের ক্ষেত্রে এই শর্ত। এখন আসো দেখো, ধরে নিলাম এ বি একটা ভেক্টর। এ বি ভেক্টরটাকে যদি আমি 360 ডিগ্রি কোণে ধরে নিলাম, এ বি ভেক্টরটা হচ্ছে আমার মার্কারের এই অংশটার দিক নির্দেশ করতেছে। তো এই মার্কারটাকে আমি যদি 360 ডিগ্রি কোণে ঘুরাই, তাহলে দেখো মার্কারটা তার আগের অবস্থানে ফিরে আসছে। অর্থাৎ 360 ডিগ্রি কোণে কোনো একটা ভেক্টরকে যদি ঘুরাই, ভেক্টরটা তার আগের অবস্থানে আসে এবং দিক আগের অবস্থানেই থাকে। মানে আগে যে দিক বরাবর ছিল 360 ডিগ্রি ঘোরার পরে সেই দিক বরাবরই থাকবে। ভেক্টরের সমান্তরাল স্থানান্তর করা যায়। হিসাবের সুবিধার্থে আমরা অনেক সময় কি করি, একটা ভেক্টরকে স্থানান্তর করতে পারি। মনে করো এই ভেক্টরটা আমার এই নিচে দরকার, তখন আমি কি করব, এই ভেক্টরটাকে তুলে আমি নিচে লিখতে পাবো। এই যে তাহলে এ বি ভেক্টর আমার এইখানে প্রয়োজন, তখন আমি এই ভেক্টরটাকে এখানে নিয়ে আসলাম। তবে মনে রাখতে হবে যে এ বি ভেক্টরের যে দিক আমরা যে নিচে তৈরি করছি, এই ক্ষেত্রের দিকটা কি থাকতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। এবং এ বি ভেক্টরের যে মান এখানে, সেই মানটা কি রাখতে হবে, অপরিবর্তিত রাখতে হবে। অর্থাৎ কোনো একটা ভেক্টরকে যদি আমরা স্থানান্তর করতে চাই, সেই ক্ষেত্রে মানে এবং দিকে অপরিবর্তিত রাখতে হবে। এটাকে বলা হয় ভেক্টরের সমান্তরাল স্থানান্তর। দুটি ভেক্টরের কোণ অবশ্যই পাদবিন্দুর সংযোগস্থলে নিতে হবে। দেখো এই যে একটা ভেক্টর এ বি, একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে পি কিউ। তা এ বি ভেক্টরের পাদবিন্দু হচ্ছে এ, পি কিউ ভেক্টরের পাদবিন্দু হচ্ছে পি। তাহলে এ বি ভেক্টরের পাদবিন্দু যেই বিন্দুতে, পি কিউ ভেক্টরের পাদবিন্দু সেই একই বিন্দুতে। তাহলে এখন পি কিউ এবং এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ হবে, একটা হচ্ছে এটা, আর একটা কোণ হবে আমার এটা। তা আমাদের এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস হচ্ছে থিটা। কারণ টোটাল কোণটা কত, 360 ডিগ্রি। তো এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে, 360 ডিগ্রি মাইনাস থিটা। এখন আসো, এখন দুটা ভেক্টরের কোণ অবশ্যই ক্ষুদ্রতম কোণটি হবে। তাহলে থিটা একটা কোণ আর 360 ডিগ্রি মাইনাস থিটা আর একটা কোণ। এখন এই দুইটা কোণের মধ্যে কোনটা ছোট, অবশ্যই এই কোণটা ছোট। তাহলে পি কিউ এ বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হবে, এখানে হবে থিটা। এখন আরেকটা এক্সাম্পল নিই। দেখো এখানে মনে করো পি কিউ একটা ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে এ বি। দেখো পি কিউ ভেক্টরের পাদবিন্দুর সঙ্গে এ বি ভেক্টরের শীর্ষবিন্দু এক বিন্দুতে অবস্থান করতেছে এবং এই কোণটা বলা হইল যে 100 ডিগ্রি। এখন প্রশ্ন হইল যে এ বি এবং পি কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করো।
সেই ক্ষেত্রে কিভাবে কোণ নির্ণয় করব দেখো। তাহলে আমরা যদি এখন এ বি ভেক্টরটাকে স্থানান্তর করি, এ বি ভেক্টরটাকে ধরে আমরা উপরে তুলে দিলাম, তারপর এ বি ভেক্টরের যে ডিরেকশনটা সেটা কিন্তু আমরা অপরিবর্তিত রাখছি। দেখো এইদিকে, এখানে আমরা এইদিকে অঙ্কন করছি, এবং এ বি ভেক্টরের যে মান এখান থেকে এই পর্যন্ত এ বি ভেক্টরের যে মান এইখানেও কি সে একই মান আছে। দেখো আমরা এ বি ভেক্টরটাকে কি করছি, স্থানান্তর করছি। স্থানান্তর করার ক্ষেত্রে এ বি ভেক্টরের যে দিক এবং এ বি ভেক্টরের যে মান সেটা এখানে অপরিবর্তিত রাখছি। এখন আসো দেখো পি কিউ ভেক্টরের যে পাদবিন্দু, এ বি ভেক্টরের যে পাদবিন্দু, দুটো কিন্তু এক বিন্দুতে অবস্থান করতেছে। এখন আমরা বলতে পারবো যে এ বি এবং পি কিউ ভেক্টরের একটা কোণ হচ্ছে এটা, আর একটা কোণ হবে আমার এইটা। কারণ পি কিউ ভেক্টর আর এ বি ভেক্টরে দেখো পাদবিন্দু এই জায়গায়, তাহলে কোণ নিতে হবে অবশ্যই পাদবিন্দুর সংযোগস্থলে। তো একটা কোণ আমরা এটা পাইতেছি, আর একটা কোণ আমরা এতটুকু পাইতেছি। তাহলে এটা যদি আমাদের এতটুকু কোণ যদি হয় 100 ডিগ্রি, তাহলে বলো দেখি এই কোণটা কত? এই কোণটা অবশ্যই হবে 80 ডিগ্রি। কারণ হচ্ছে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে টোটালটা হবে 180 ডিগ্রি। এটা যদি 100 ডিগ্রি হয় এটা হবে 80 ডিগ্রি। তা এটা যদি 80 ডিগ্রি হয় তাহলে এটা আমাদের কত হবে? এই কোণটা টোটাল 360 ডিগ্রি মাইনাস দেবো আমরা 80 ডিগ্রি। তাহলে এই কোণটা পাইতেছি আমরা 280 ডিগ্রি। তাহলে এখন একটা কোণ পাইলাম আমরা 280 ডিগ্রি, আর একটা কোণ পাইছি আমরা 80 ডিগ্রি। কোন কোণটা নেব? অবশ্যই ক্ষুদ্রতম কোণটা নিতে হবে, অর্থাৎ এ বি এবং পি কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ এখানে 80 ডিগ্রি। এভাবে আমরা দুইটা ভেক্টরের ক্ষুদ্রতম কোণটি নেব, এবং অবশ্যই কোণটার জন্য পাদবিন্দুর সংযোগস্থলে হয়। এখন আমরা ভেক্টরের প্রকাশ নিয়ে আলোচনা করব। ভেক্টরকে সাধারণত দুইভাবে প্রকাশ করা হয়। প্রথমটা হচ্ছে অক্ষরের সাহায্যে, দুই হচ্ছে সরলরেখার সাহায্যে। অক্ষরের সাহায্যে মোটামুটি 4 ভাবে প্রকাশ করা হয়। দেখো এদিকে আমরা কোয়া দিলাম, এদিকে লিখি আমরা ভেক্টরের মান। মনে করো এই একটা ভেক্টর, এই ভেক্টরের উপর তীর চিহ্ন দিলাম, তাহলে এই একটা ভেক্টর রাশি। এই ভেক্টর রাশি হলে এর মান হবে এই ভেক্টর পরমান, অর্থাৎ এখানে পরমান চিহ্ন দিয়ে বুঝতেছি যে এই ভেক্টরটার মান। এটাকে অনেক সময় এইভাবে লেখা হয়, নর্মাল লেটার দ্বারা আমরা এখানে প্রকাশ করলাম, অর্থাৎ নর্মাল লেটার দ্বারা লিখতে হবে মান। তো এই যদি একটা ভেক্টর হয় তার মান আমরা দুইভাবে লিখতে পারি, হয় পরমান চিহ্ন দিয়ে এই ভেক্টর, অথবা শুধুমাত্র নর্মালি এই লেটার দ্বারা। 2 নম্বর বা খ নম্বরে আমরা বলতে পারি যে এ যদি একটা ভেক্টর হয় তার উপরে বার চিহ্ন, অর্থাৎ এই একটা ভেক্টর রাশি, এই ভেক্টর রাশিটার মান হবে এ বার পরমান। এ যদি একটা ভেক্টর হয়, এর নিচে যদি বার থাকে, তাহলে এটা একটা ভেক্টর রাশি। তাহলে এই ভেক্টর রাশির মান কত হবে? পরমান এ বার। 4 নম্বরে যে অক্ষরের সাহায্যে যে ভেক্টরটা সেটা হবে বোল্ড হরফে। এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এর মান হবে নর্মাল লেটারে। সাধারণত ছাপার ক্ষেত্রে আমরা বোল্ড হরফে ভেক্টর রাশি প্রকাশ করি। এই 4 উপায়, এটা কিন্তু ভেক্টর, এগুলো প্রত্যেকটা ভেক্টর, এই প্রত্যেকটা ভেক্টরের মান কিন্তু এগুলো। এই ভেক্টরের ক্ষেত্রে এখানে মানও থাকবে, দিকও থাকবে, আর এখানে শুধুমাত্র বুঝাইতেছে যে এই ভেক্টরের মান, এ বার ভেক্টরের মান, এ বার ভেক্টরের মান, এ বোল্ড হরফে ভেক্টরের মান হচ্ছে এই। এখন সরলরেখার সাহায্যে আসো, ধরে নিই যে এ বি একটি সরলরেখা। এই সরলরেখার ক্ষেত্রে এ বিন্দুটাকে বলা হয় পাদবিন্দু, আর এই যে এই আরো চিহ্নটাকে বলা হয় শীর্ষবিন্দু।
এ এবং বি এর মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই অংশটুকু, এটা হচ্ছে দৈর্ঘ্য। এই দৈর্ঘ্যের পরিমাণটাই হবে ভেক্টরের মান। অর্থাৎ পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্বটুকু বা দৈর্ঘ্যটুকু হবে ভেক্টরের মান। শীর্ষবিন্দু সাধারণত দিক নির্দেশ করে। শীর্ষবিন্দু কি নির্দেশ করে? দিক। শীর্ষবিন্দু যেদিকে থাকবে দিক হবে সেদিক বরাবর। আর এটা হচ্ছে পাদবিন্দু। পাদবিন্দু অনেকে এটাকে মূলবিন্দু বলে, পাদবিন্দু আদিবিন্দু বা হচ্ছে মূলবিন্দু। তা এখন আমরা কিছু কাজ করি, ভেক্টর অঙ্কন করি। দেখো, 10 নিউটন বল পূর্ব দিকে ক্রিয়া করলে ভেক্টরের সাহায্যে, সরলরেখার সাহায্যে দেখাও। সরল রেখার সাহায্যে দেখাও 10 নিউটন বল পূর্ব দিকে ক্রিয়া করলে সরলরেখার সাহায্যে দেখাও। দেখো, আমরা জানি এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম। এখন 10 নিউটন বলটা আসলে কিভাবে অঙ্কন করব? দেখো, নর্মালি স্কেলের ধরে নেই 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 নিউটন বল, তাহলে 10 সেন্টিমিটার সমান 10 নিউটন বল হবে। তাহলে দেখো, যেহেতু 10 নিউটন বল পূর্ব দিকে, তাহলে পূর্ব দিকে আমরা 10 সেন্টিমিটার আমরা হিসাব করে নেব। পূর্ব দিকে 10 সেন্টিমিটার আমরা নেব, নিয়ে এইভাবে তীর চিহ্ন দেব। তাহলে এটা হচ্ছে 10 নিউটন বল পূর্ব দিকে। তাহলে এভাবে আমরা সরলরেখার সাহায্যে ভেক্টর রাশি প্রকাশ করব। আরও এক্সাম্পল নেই। 10 মিটার দূরত্ব পশ্চিম দিকে দেখাও। দেখো, এটা হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তা আমরা কি করবো? 10 মিটার তো আসলে এখানে আঁকা সম্ভব না, তা আমরা কি করতে পারি যে স্কেলের 1 সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিটার ধরি, তাহলে 10 সেন্টিমিটার সমান হবে 10 মিটার। তাহলে যেহেতু পশ্চিম দিকে, তাহলে আমরা পশ্চিম দিকে 10 মিটার সরণটা অঙ্কন করে নিই। তাহলে এটা হচ্ছে 10 মিটার। এই যে ডিরেকশন মানে দিক পশ্চিম দিকে, এভাবে আমরা 10 মিটার সরণ পশ্চিম দিকে অঙ্কন করলাম। এখন যদি বলা হয় যে 10 মিটার দূরত্ব উত্তর পশ্চিম দিকে আঁকো, উত্তর পশ্চিম দিকে দেখাও। প্রশ্ন এখন 10 মিটার দূরত্ব উত্তর পশ্চিম দিকে দেখাও। তাহলে উত্তর, এটা পশ্চিম, তাহলে উত্তর পশ্চিম 10 মিটার। এর মানে হচ্ছে যে উত্তর দূরত্ব, উত্তর পশ্চিম কথাটার মানে হচ্ছে যে উত্তর এবং পশ্চিম দিককে 2 ভাগ করব। অর্থাৎ অ্যাঙ্গেল, আমরা এর যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল আছে এটাকে সমদ্বিখণ্ডিত করব। অর্থাৎ এইভাবে, অর্থাৎ এটা হবে 45 ডিগ্রি, এটা হবে 45 ডিগ্রি। এই পর্যন্ত ধরে নিলাম যে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে, এই পর্যন্ত যে দূরত্ব সেটা হচ্ছে 10 মিটার। তো এরকম 10 মিটার দূরত্ব উত্তর পশ্চিম, উত্তর পশ্চিম বলতে উত্তর দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ক্রিয়া করতেছে, পশ্চিম দিকের সঙ্গে 45 ডিগ্রি কোণ করে ক্রিয়া করতেছে। এখন এমন একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখো, 2 নিউটন বল পূর্ব দিকের সাথে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে ক্রিয়া করছে, তাহলে সরলরেখার সাথে দেখাও। তাহলে 2 নিউটন বল পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি, এই যে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে চলতেছে, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি। এটা হচ্ছে ডিরেকশন দেখাইতেছে, এতটুকু হচ্ছে আমার, এই পর্যন্ত হচ্ছে 2 নিউটন। এই যে পূর্ব দিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে উত্তর দিকে চলছে।